লিডার কি, একজন সিওর কাজ কি, সে কি কোম্পানির ফাইন্যান্স দেখে, সে কি কোডিং করে, অনেক সিও করে, আবার অনেকেই কি করে ম্যানেজ করে, ম্যানেজমেন্ট। উই আর লাইক এ কি, উই আর লাইক এ ম্যানেজার, উই আর ম্যানেজ এভরিথিং। মানে আমার ডাল লাগবে, মুরগি লাগবে, সেল করতে হবে, কী করতে হবে, আমি জাস্ট লাইক মাইন্ডেড পিপল ড্রিমারকে একটা জায়গায় নিয়ে আসি, মানে যারা তোর ওই ড্রিমে কী করতে পারে, কানেক্ট করতে পারে। যেমন আগে আমি অনেক ইলেরো নিয়ে কথা বলতাম, যেমন দেখ আমি কিন্তু অনেক লোকি সাইলেন্ট, আমি কিন্তু এরকম ছিলাম না, ডে বাই ডে আমি লোকি সাইলেন্ট বলেছি। বিকজ আমার কাছে মনে হচ্ছে যে আগে এগুলো নিয়ে আমি অনেক লাফালাফি করতাম, মোটিভেশন দিতাম। এই যে আজকে সেশনের শেষে আমি কিন্তু চাইলে সবাইকে ভেতরে ঢুকাতাম, সবাই বাধ্য হয়ে ঢুকতো, কারণ আমার কাছে এখন আর এগুলো ইন্টারেস্ট আছে। আমার কাছে মনে হচ্ছে জাস্ট বেটটা লাইক কারো যদি আমাকে পিক করতে মন চায় তাহলে পিক করবো। যেমন আমরা যে বাইরের গ্লোবাল ইভেন্টে যাই, ইভেন্ট হচ্ছে তুই জানাস কিনা যাই না, আমার যে ইউরোপ ট্রিপ আমার ভিসাও কিন্তু রিজেক্টেড করছে, আর কিন্তু গভর্নমেন্টে কোনো হেল্প করে না, শুনছি অফকোর্স। সো অনেকগুলো স্টোরি আছে। ধর আমার এই যে গ্লোবাল ইভেন্টগুলোতে কীভাবে আমার গ্লোবাল ইভেন্টে যাও, কেন আমার প্যাশন্স কাজ করছে, বিকজ অফ আমাকে পাত্তা দেওয়ার জন্য। আচ্ছা তুই আমাকে এখন পাত্তা দিচ্ছিস না, বিকজ অফ আমার কাছে একটা গ্লোবাল কি আছে, এক্সপোজার আছে, আমি গ্লোবাল মানুষের সাথে কি করছি, হ্যাঁ, মানে আমি মিট করছি, আমি ওখানে ছিলাম, আমি সেলফ ফান্ডেড না, আমি ডিরেক্টলি কি ফুললি ফান্ডেড হয়ে বিভিন্ন প্রোগ্রামে গেছি। সো ধর ক্লাইমেট চেঞ্জের জন্য যারা দেখছে, ক্লাইমেটের জন্য যারা বেশি দৌড়াদৌড়ি করে বা প্রোটেস্ট করে, প্রোটেস্টরদের কাজ কি, ওরা অলওয়েজ বলে এখানে প্রবলেম হচ্ছে, কেউ কিন্তু সলিউশন দেন সঙ্গে সঙ্গে। যে যেমন হচ্ছে কী করতেছে প্রোটেস্টাররা, মোনালিসার ছবিতে কী মারিয়ে দিচ্ছে, আনিমেট কারি মেরে দিচ্ছে, ও কি সলিউশন নিয়ে আসতেছে, সলিউশন কারণ সলিউশন যারা আনতেছে তারা কিন্তু চিলাচিলি করতেছে না। সো আমাদের এই যে ব্যাপারটা এইটা, আমরা বাংলাদেশে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ইয়াং পিপল অনেক ডিপ্রেস ফ্রাস্ট্রেশন বিকজ অফ আমরা অলওয়েজ প্রবলেম প্রবলেম প্রবলেম, বাট উই আর দ্য লাইক এ কি, উই আর বাংলাদেশ, আমরা এই সলিউশনগুলো নিয়ে আসতাম। সো দেখ এইবার যে আওয়ামী লীগের নেগেটিভ, এখানে কিন্তু ইয়াং পিপল কিন্তু আস্তে আস্তে আসতেছে, বিকজ অফ নেক্সট থিং কিন্তু কি ইয়াং পিপল, মানে আমাদের যে চিন্তা ভাবনা বা মানে আমাদের প্রবলেম অনেক আছে, বাট প্রবলেম থেকে সবচেয়ে বড় কথা আমি সলিউশন আমরাই, সলিউশন আমরা নিজেরাই। তো আকিব ভাই, অনেকদিন পর, আমাদের অনেক ইচ্ছা ছিল ফিনটিকে যে আপনি আসবেন, কথা বলবেন। আমরা আজকে চাইবো যে আপনার পডকাস্টিং পর থেকে আমাদের কোনো একটা ভিউয়ার বলে যে না আমি এন্টারপ্রেনারশিপ করব। সো আমি যেটা বলতেছি যে আমি যেটা দেখলাম, ইউ আর দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টার্ট আপ চট্টগ্রাম। তো স্টার্ট আপ চট্টগ্রাম কী আসলে, আপনারা কী করতেছেন? ওকে, পারফেক্ট। সো এটা আসলে মানে এখন যদি বলতে চাই স্টার্ট আপ চট্টগ্রাম আসলে কী, মানে এটার জন্য আমাকে আরও ব্যাক এন্ড কেন স্টার্ট আপ চট্টগ্রাম বা কেন স্টার্ট আপে আমার জার্নি শুরু, এটা আমার বলতে হবে। সো আজকে থেকে ঠিক যদি আমি বলি, মানে আমার একদম ছোটোবেলায় চলে যেতে হবে। ছোটোবেলায় যেটা হয় মানুষের আসলে কী থাকে, ছোটোবেলায় হচ্ছে বাপ মা আপনাকে কেয়ার করে, ভালোবাসে। সো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমার বউ বিদেশে ছিল এবং আমি আমার আম্মুর হাতেই বড় হওয়া, এবং আমার ছোটো দুই ভাই ছিল। সো আব্বা যখন দেশে আসে তখন হচ্ছে আব্বাকে আমরা দেখি হচ্ছে উনি অসুস্থ ছিল। সো আমার আব্বা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত ছিল, এবং দেশে আসার পর যেটা হয়ে গেছে, মানে আব্বা মারা যাওয়ার পর ঠিক 1 উইক পর বুঝতে পারি হচ্ছে কি আব্বা মারা গেছেন। সো ওই একদম আর্লি এজ, প্রসেসিং করতে পারেন না, প্রসেসিং জানতে পারি। সো ওই সময়টার কাহিনি বলার রিজনটা হচ্ছে মানে এখন মানুষ আমাদের ফ্লাশি লাইফ বা হচ্ছে ধরেন ফটোজনিক বা ভিডিওজনিক বা হচ্ছে বাইরে যাওয়ার লাইফস্টাইল দেখে মনে হয় যে না লাইফ তো অনেক গ্ল্যামারটা দেখতে চায়, গ্ল্যামারটা দেখ, পিছনের কাহিনিটা আসলে কেউ আসলে চায় না তার পিছনের কাহিনী শেয়ার করতে, কারণ আমাদের কাজটা হচ্ছে সামনে আগায় যেতে হবে লাইফে। মানে আমি যদি এখন এসে আপনাকে বলি হচ্ছে ভাই আমার মন খারাপ, আপনি কী করলেন, আমার মন খারাপ, আপনি আমাকে ওই টাইমিংয়ে সাপোর্ট দিন। আর যদি আপনি ব্যস্ত থাকেন, আচ্ছা পরে এসে তোমার মন ভালো করে দিচ্ছি। সো লাইফটা হচ্ছে এরকম। সো ওই টাইমিংয়ের বলার রিজনটা হচ্ছে যখন ওই টাইমটা পিরিয়ডে ছিলাম তখন আসলে ছোটোবেলা থেকে একটা জিনিসই বড় হয়েছি যে ফাইন্যান্স প্রবলেম, এই সমাজের বুলিগুলো হওয়া বা বিভিন্ন অকেশনগুলোতে দেখা যায় তো হচ্ছে নিজের একটা ভালো আউটফিট না থাকলে আপনি সেই জায়গায় এন্ট্রি করতে পারতেছেন না, প্লাস অনেক কিছু লাইফের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন দেখে আসছে। সো ওখান থেকে একটা জিনিস মাইন্ডসেটের উপরে অনেক ধরনের ডিভিডিং জেস্টার থাকে স্বাভাবিক মানে আমি যদি একটা 5 স্টারে যাই, আমার আউটফিটটা যদি একদম খুবই মানে একদম নর্মাল আউটফিট হয়, আমি 5 স্টারে এন্ট্রি করতে পারবো না, বিকজ ওইখানে আলাদা ক্রাইটেরিয়া আছে। না আমার একটা ভালো কাপড় পরে যেতে হবে, অথবা মাঝে মাঝে আমরা এখন দেখি যে লুঙ্গি পরে 5 স্টারে চলে যাচ্ছে, বিকজ অফ তাকে লুঙ্গি পরতে আমরা কেন দিচ্ছি, বিকজ তার ওই এটা অমুক আসে, এটা অমুক এই ব্যবসায়ী, অথবা আরেকটা হচ্ছে সে ফানি কন্টেন্ট বানানোর জন্য এখানে আসছে। সো এটাই আর কি।
মানে ছোটোবেলা থেকে দেখে আসছি একটা জিনিস, সেটা হচ্ছে সমাজে আসলে টাকা, সমাজে আসলে ফেম, সমাজে আসলে ভালো জায়গায় পড়া, অনেক কিছুই আসলে দেখে আসছি। সো দেখে আসার পর আসলে একটা জিনিস অলওয়েজ কাজ করতো যে অ্যাটলিস্ট মানুষ বলে না বাবার নাম যাতে উজ্জ্বল হোক, অথবা হচ্ছে আমি অমুকের ছেলে, এটা আসলে মাথায় তখন থেকেই কাজ করতো যে না আমি হতে চাই হচ্ছে আমার মানুষ যাতে চিনুক যে আমি আমার বাবার ছেলে। যে মানুষ বলে না অমুকের ছেলে এটা করতেছে বা হচ্ছে ওই ভালো ভালো অ্যাচিভমেন্ট করতেছে, দিস আর দ্য ফিউ থিং। মানে এই জিনিসটা বলার রিজন হচ্ছে ফ্যামিলি আসলে ফার্স্ট প্রায়োরিটি। আপনি যখন কোনো কিছুই করেন না কেন, সেটা স্টার্ট আপ হোক, সেটা ব্যবসা হোক, সেটার জন্য প্রথমে আসলে ফ্যামিলির সাপোর্ট দরকার। সো আমার দিক থেকে যেটা ছিল মানে আমি নিজে আমার ফ্যামিলি নিজেই কী করতাম, মানে হচ্ছে ফ্যামিলিকে আমি নিজে হচ্ছে সাপোর্ট করতাম, ম্যানেজ করার চেষ্টা করতাম। অ্যান্ড আমার কাছে মনে হতো যেহেতু ফ্যামিলির আমি বড় ছিলাম, মানে আমার কাছে অলওয়েজ মনে হতো যে আমি যদি ঠিক না থাকি আমার ফ্যামিলি কিন্তু এখানেই কি শেষ হয়ে যাবে। তো এটার জন্য আমার যেটা হয়েছে ইন্টার লাইফের পরে এসে যে ব্রেকটা থাকে মানুষ তো ইউনিভার্সিটি এডমিশন নেয়, ওই টাইমিংটাতে আসলে যেটা হয় ফ্যামিলির বিভিন্ন জায়গা থেকে আসলে টাকার জন্য চাপ আসে, ওই টাইমে আসলে ডিফারেন্ট জায়গায় কাজ করা হয়েছে। আমি রেস্টুরেন্টে কাজ করছি, অ্যান্ড হচ্ছে ওখান থেকে হচ্ছে ফ্যামিলির মেম্বারদের আসলে ভরণ পোষণগুলো দেওয়ার চেষ্টা করতাম। মানে একটা সময় এসে আমার নিজের কাছে মনে হতো যখন রেস্টুরেন্টে আপনি অ্যাজ এ ওয়েটার হিসেবে কাজ করেন, সো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি আপনার মন খারাপ থাকুক আর আপনার পকেটে টাকা থাকুক আর না থাকুক, আপনাকে কিন্তু কাস্টমারকে সুন্দরভাবে একটা স্মাইলি দিতে, হ্যাপি ফেস দিয়ে একদম ভালো গুড ফুড কিন্তু তাকে সার্ভ করতে হবে। সো আর কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে যেটা দেখা যায় তো হচ্ছে আমরা অনেককে কাস্টমারকে সার্ভিস দিতাম। সো ওখানের মধ্যে আমি হ্যাপিনেসও দেখতাম, স্যাডনেসও দেখতাম, অনেক কিছু মানুষের লাইফস্টাইল দেখতাম, অনেক ধরনের ইমোশনের ইমোশন আসলে আমি দেখছি আর কি ওই টাইমে। সো এরপর ইন্টারের পর ইউনিভার্সিটি যাত্রার সময় যেটা হতো ইউনিভার্সিটির ক্লাসের ফাঁকে ফাঁকে যেটা হতো টুকটাক কিছু ইনকামের সোর্স বের করা। অ্যান্ড একটা সময় আমার কাছে মনে হয়েছে আমার মতো আরও অনেক ছেলে মেয়ে আছে যারা আসলে কিছু করতে চায়, এখন তারা তাদের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো বোঝে। সো হঠাৎ করে একদিন আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি স্টার্ট আপ নামে একটা ওয়ার্ড আছে ফেসবুক থেকে বা স্পেশালি সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং। আপনার বয়স তত ছিলেন তখন, অ্যাকচুয়ালি এজ তখন কত হবে, এজ অফ 18 হইতে পারে, আই থিঙ্ক 18 or 19। সো 18 বা 19 বছর বয়স হইতে পারে। তখন কি আপনি প্রথম শুনছেন যে স্টার্ট আপ একটা স্টার্ট আপ তখন শব্দ আছে। তখন আর বাংলাদেশে আমরা এখন কারেন্ট সিচুয়েশনে স্টার্ট আপ ওয়ার্ল্ড যেভাবে দেখতেছি, এখন ধরেন হচ্ছে আমরা শুনতেছি এই স্টার্ট আপ এত ফান্ড রেজ করছে, স্টার্ট আপের এত ইভেন্ট হচ্ছে, মানে অনেক কিছু। তখন তার এটা ছিল না, যেমন আমরাই এখন অনেক কিছু স্টার্ট আপের অ্যাক্টিভিটি করতেছে, মানুষকে জানানো ট্রাই করতেছে আসলে স্টার্ট আপটা কী বা স্টার্ট আপ কীভাবে করতে হয়, স্টার্ট আপ আসলে কারা করতে পারে, কারা ইনভেস্ট করতে পারে, এই ধরনের জিনিসগুলো আমরা এখন মানুষজনকে বলি। সো ওইটা আমি আসলে ফেসবুকে দেখার পর আমার কাছে যেটা দেখলাম সেটা হচ্ছে স্টার্ট আপ কানাডার কিছু অ্যাক্টিভিটি দেখলাম। তো আমার কাছে মনে হলো যে এরকম কিছু একটা ওয়াই নট ইন চিটংয়ে করা যায়। অ্যাজ এ চিটংয়ানিয়ান অ্যান্ড চট্টগ্রামের ছেলে হিসাবে আমি মাঝখান দিয়ে যেটা হতো অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিতে আমি ছিলাম। সো ইউনিভার্সিটির পাশাপাশি সোশ্যাল অ্যাক্টিভিটি, ডিবেট অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করতে গিয়ে যেটা দেখতাম সেটা হচ্ছে মানে আমাদের সমাজে অনেক বড় বড় মানুষ আছে, যখন আমরা তাদের কাছে সাপোর্ট চাইতে যাই, সো আপনি যদি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, আপনার যদি কনভারসেশন ভালো হতো, যেমন আমি চিরগণিয়ান, আমার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম ছিল আমি চাপগিয়ার টোনে কথা বলি, এক্সেন্টটাতে প্রবলেম ছিল। সো ওই এক্সেন্টে যখন কথা বলতাম ওই পাত্তাটা পাইতাম না। সো দেখা গেছে আমি 100 জন মানুষের সাথে দেখা করছি যে আপনি স্টার্ট আপ নিয়ে কিছু একটা করতে চাই, যে আপনি যে বললেন না স্টার্ট আপ চট্টগ্রামের জার্নিটা কীভাবে শুরু। সো তখন আসলে মানুষের কাছে যখন বলতে যাইতাম যে আমি এরকম একটা স্টার্ট আপ ইভেন্ট করতে চাই বা অ্যাক্টিভিটি করতে চাই, ঢাকাতে অনেক কিছু হচ্ছে বাট চিটং আসলে কিছু হচ্ছে না। বাট চিটংটা কি, মানে আমরা চিটংকে বলি খুব প্রাউডলি বলি চিটং হচ্ছে সিটি অফ ট্রেড, সিটি অফ বিজনেস, সিটি অফ মানে ফুল অফ একটা হ্যাপিনেস কিন্তু চিটংয়ে আছে, ফুল অফ অন্টারপ্রেনারদের একটা কি রাজধানী বলতে পারি, একটা এক্সাইটেড সিটি, যেটা এক্সাইটেড সিটি। সো সেটা সব দিক থেকে, সেটা ফাইন্যান্স হোক, সেটা কমার্স হোক, সেটা ট্যুরিজম, ঐতিহ্য সবগুলো ছিল। আরে চাটগাঁয়া একটা ভালো আছে চাটগাঁয়া। সো ওই সময় আসলে যেটা দেখা গেছে হচ্ছে এই সমস্ত মানে আমরা যে সদগররা আছি, এই সদগর দেশে আসলে যেটা হতো সদগরদের সাথে কথা বলতে গিয়ে আসলে অনেক ধরনের প্রবলেম হতো। সদগররা যেটা হতো অনেক বিজি, আমি এখন এক স্টেজে এসে বুঝছি অনেক বিজি, আর তাদের আসলে ওই টাইমটা নেই কাউকে কেয়ার করে একটা জায়গায় নিয়ে যাও। কেউ কেয়ার করে সেটা হচ্ছে মানে সিক্রেটলিও করতে পারে।
সো ওই সময়ে দেখলাম হচ্ছে স্টার্ট আপ নিয়ে আসলে কী করা যায়। তখন আমি প্রথমে চিন্তা করলাম ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এক জায়গায় করে আমরা একটা স্টার্ট আপ জিনিসটাকে এটা আসলে বোঝানোর জন্য ট্রাই করার জন্য একটা ইভেন্ট করি। এটার নাম ছিল স্টার্ট আপ টক চট্টগ্রাম। স্টার্ট আপ টক চট্টগ্রাম। সো আমাদের মধ্যে স্টার্ট আপ আসলে কী, মানে এখানে হচ্ছে ইনোভেশন, টেকনোলজি, যেখানে সমাজের প্রবলেমগুলো থেকে সলিউশন থাকবে, এই সলিউশনগুলো থেকে এমন একটা প্রোডাক্ট বা এমন একটা ইনোভেশন, এমন একটা সার্ভিস তৈরি করবো যেটা মানুষের মধ্যে কী আসতে পারে, সলিউশন বা হচ্ছে মানুষের জন্য ইম্প্যাক্ট আসতে পারে, অথবা সোসাইটি প্রবলেম সলভ করার মন মানসিকতা মানুষের যেটা আসতে পারে। সো এটাই আসলে মানে প্ল্যান ছিল। অ্যান্ড আমি যখন স্টার্ট আপ টক চট্টগ্রাম শুরু করি তখন আমি আসলে আমার ফ্রেন্ড, আমার ইউনিভার্সিটি টিচার্স থেকে শুরু করে, আমার ওয়েল উইশার থেকে শুরু করে, আমার এনিমি থেকে শুরু করে সবার কাছে আসলে আমার যাওয়া হয়েছে। এবং ফাইনালি আমরা যখন প্রথম ইভেন্টটা করি সেখানে প্রায় এই প্রথম মানে আমরা নাম দিয়েছি স্টার্ট আপ টক চট্টগ্রাম, অ্যান্ড প্রথম ইভেন্টটাতে প্রায় 300-এর মতো রেজিস্ট্রেশন করে এই স্টার্ট আপ জিনিসটা জানার জন্য। সো ওই টাইমিংয়ে আমরা যেটা করছি, ঢাকা থেকে যারা অন্টারপ্রেনাররা আছে, যারা ভালো ভালো করতেছে তাদের ফিল্ডে, প্লাস চিটংয়ে যারা আছে তাদেরকে এনে একটা কমিউনিটি লঞ্চ করছি, সেটা হচ্ছে স্টার্ট আপ চট্টগ্রাম। সো মেইনলি স্টার্ট আপ চট্টগ্রাম আসলে যাত্রাটা এইভাবেই শুরু। আর আমরা মেইনলি তখন যে মোটর নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমরা আসলে স্টার্ট আপ কীভাবে করে এই জিনিসটা শেখাবো, প্লাস হচ্ছে স্টার্ট আপ যেই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেটা আসলে মানুষের মাঝে জানিয়ে দেবো। কারণ তখন চিটাগং আসলে রেস্টুরেন্ট, ইভেন্ট, অনেক কিছুই হচ্ছে, বাট স্টার্ট আপ নিয়ে আসলে কিছু হচ্ছে না। সো এটার জন্যই আসলে মেনলি অ্যাক্টিভিটিটা শুরু করি আজকে থেকে ঠিক অলমোস্ট 6 বছর আগে। আচ্ছা, স্টার্ট আপ চট্টগ্রাম যখন আপনি শুরু করতেছিলেন, মানে একটা বড় অবস্টেকেল আপনার কি মনে আছে যে কী হয়েছিল? মানে একটা বড় অবস্টেকেল যেটা আপনার মাথায় অনেক ধরনের প্রেশার দিয়েছিল যে মানে আপনি একটা ওটা আপনার মাথায় নিয়ে দাঁড়াইছে যে এটা করার সময় এনিথিং? সো এনিথিং সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ফাইন্যান্সের প্রবলেম। সেটা হচ্ছে আমি তো একটা রেস্টুরেন্টে জব করতাম, প্লাস আমার ইউনিভার্সিটিও চলতেছে। সো তখন আসলে যেটা মনে হয়েছে ওই টাইমিংয়ে আসলে আমি আসলে একটা সময় গিয়ে মাথায় চিন্তাই করে নিয়েছি যে আমার আসলে এমন কিছু করতে হবে যেটা সোসাইটির জন্য ইম্প্যাক্ট আনতে পারে। সো ওই সময় যেটা হয়েছে, আমার ফ্যামিলি মেম্বার একজন ছিল, উনি আমাকে বলছে সব কিছু বাদ দিয়ে তুই গার্মেন্টসে চাকরি কর, তুই প্রতি মাসে একটা টাকা পাবি, কোনো টেনশন নাই। অ্যান্ড হচ্ছে কী করতে হবে, বাসারও কোনো টেনশন থাকছে না, তোর আম্মুও হ্যাপি, তোর যেই ভাইরা আছে তারাও হ্যাপি থাকবে, অন্যান্য ফ্যামিলি মেম্বার্সরাও হ্যাপি থাকবে। কারণ দিন শেষে আসলে মানি ম্যাটার্স। আমি যে অ্যাটেম্পটা নিচ্ছি, আমি এমন একটা কমিউনিটি করতেছি, আমি এমন একটা ইম্প্যাক্ট করতেছি যেটাতে আসলে আমার একটা রিস্ক কাজ করতেছে। রিস্কটা কি, আজকে যদি এই মানে আমি যে কজ নিয়ে কাজ করতে চাই, আমি সমাজে স্টুডেন্ট অ্যান্ড হচ্ছে যারা অন্টারপ্রেনার হতে চান, প্লাস হচ্ছে যারা একসাথে কাজ করতে, এখন প্রশ্ন আসতে পারে আমি তো অন্টারপ্রেনার না, আমি কেন তাদেরকে সাপোর্ট দেবো? আমি শুনে লাইক মাইন্ডেড একটা প্ল্যাটফর্ম করতে চাইছি। এই কারণেই স্টার্ট আপ চট্টগ্রামের চাপ কিছু সেম মাইন্ডসেটের মানুষ, মানুষদেরকে আমি দেখতেছি চিটংয়ে খেলাধুলা করার জন্য প্ল্যাটফর্ম আছে, চিটংয়ে ধরেন হচ্ছে ক্লাবিং করার জন্য ক্লাবিং প্ল্যাটফর্ম আছে, চিটংয়ে ধরেন কার রেসের জন্য কার রেস গ্রুপ আছে, বাইকারদের জন্য বাইকার। কিন্তু স্টার্ট আপ বা টেকনোলজি বা হচ্ছে স্টুডেন্টদের জন্য আসলে লাইক মাইন্ডেড কোনো প্ল্যাটফর্ম নেই। যেমন আমরা বাতি করে যাই বই পড়ার জন্য, এখন আমি যদি টেকনোলজি নিয়ে কথা বলতে যাই বা আমি যদি লাইক মাইন্ডেড মানে ধর একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে কথা বলি, সেটার জন্য প্ল্যাটফর্ম নেই। কারণ রিজন হচ্ছে আমি যখন এটা নিয়ে কথা বলতে যাচ্ছি আমি আসলে কাউকে পাই না। দ্যাটস ওয়াই স্টার্ট আপ চট্টগ্রাম আসলে শুরু করা। আর স্টার্ট আপ চট্টগ্রাম শুরু করার আরেকটা পিছনে রিজন ছিল, আই ওয়ার্ক ইন মাই ফ্যামিলি, একটা কোম্পানি ছিল খাসফুড, বাংলাদেশের প্রথম অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম বলতে পারি। অনলাইন গ্রোসারি বলতে অর্গানিক সেফ ফুড প্ল্যাটফর্ম আর কি। সো ওখানে আসলে কাজ করতে গিয়ে আমি দেখছি সেটা হচ্ছে আমি তখন সাপ্লাই চেনে কাজ করতাম, ঢাকা ছিল মুভ আউট করতাম। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমি অনেকগুলো ইনভেস্টার, পাশাপাশি হচ্ছে পুরো প্রোডাক্ট থেকে শুরু করে কাস্টমার অ্যাকোজিশন, মানে একটা স্টার্ট আপ শুরুর যা এক্স থেকে জেড আছে, শুরু থেকে পুরোটা আইডিয়া থেকে একদম বিজনেসের গ্রোথ পর্যন্ত আমি কাজ করা ওখান থেকেই শিখছি। এরপরে কিন্তু আমি আমার প্ল্যাটফর্মের একটা কমিউনিটি বিল্ডিং শুরু করছি। আমি তখন আমার ভাইকে বলছি যে আমার কাজিনকে বলতেছি, বেসিক্যালি আমার কাজিনেরই কোম্পানি, উই ওয়ার্ক দেয়ার একসাথে। সো তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি এরকম কিছু করলে কেমন হয়, আমরা তো সবাই চিটাংয়ে। সবাই আমাকে প্রশ্ন করে, রাকিব তুমি যে কোম্পানিতে আসো কীভাবে তোমরা স্টার্ট আপ করছো, কীভাবে কাজ করতেছো, আমরাও এরকম একটা বিজনেস, হ্যাঁ আমরাও এরকম একটা ব্যবসা করতে চাই। সো দিস আর দ্য থিং। এই কারণেই আসলে স্টার্ট আপ চট্টগ্রামের জার্নি শুরু করা। আমার কাছে মনে হয়েছে এমন কিছু করি যেটাতে হচ্ছে আমার সাথে সাথে আমার এই যে বা আমার যারা মানে আমার মতো লাইক মাইন্ডেড যারা চিন্তা করে তারা যাতে অ্যাটলিস্ট একটা যে ড্রিম হাউসের মতো একটা জায়গায় আসতে পারে। দিস দ্য রিজন।
স্টার্ট আপ চট্টগ্রামের ওয়েবসাইটে আমি দেখতেছিলাম, তখন একটা জিনিস খুবই দুইটা ফিচার আমার আসলে চোখ আটকায়। মানে একটা হচ্ছে আপনাদের মেন্টরিং যে ফিচারটা, একটা হচ্ছে ফান্ডিং। আপনারা স্টার্ট আপ নিজের জন্য ফান্ডিংও রেজ করার চেষ্টা করেন। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইনকিউবেশন করে। কিন্তু আমি যে জিনিসটা মানে আমার কাছে জিনিস একটু ভালো লাগলো যে এবার না, দে আর ওয়ার্কিং ফর অ্যাটলিস্ট ফান্ডিংটা যদি এনে দিবা। আমাদের ওখানে লেখাই আছে যে মানে তুমি যত পর্যন্ত ফান্ডিং পাবা তত পর্যন্ত অ্যাকচুয়ালি উই আর নট গোয়িং টু স্টিভ ইট। তো এই দুইটা ফিচার আসলে কেন দরকার ছিল আপনার মতে? মানে অন্য সব নর্মালি করতে কী হইতো, মানে এই দুইটা ফিচার ছাড়া পথে সংসারটা কী ছিল? সো আমরা প্রথমে যেটা করছি, আমরা যখন স্টার্ট আপ চট্টগ্রাম শুরু দিয়ে যখন স্টার্ট আপ চট্টগ্রাম শুরু করি, স্টার্ট আপ টপ চট্টগ্রাম ইভেন্টের পর, তখন আসলে অনেকেই আসলে আমাদেরকে বলতেছিল, ভাইয়া আমরা যদি একটা কোর্স করি, ওয়ার্কশপ যদি করান বা আমরা যদি শিখি তাহলে কী হবে। সো তখন আমরা যেটা করতাম, বাংলাদেশে যে সমস্ত আসলে সাকসেসফুল স্টার্ট আপ বা অন্টারপ্রেনার আছে, ইভেন দ্য ফেলিয়ার অন্টারপ্রেনারদেরকে নিয়ে এসে আমরা একটা স্টার্ট আপ স্কুল করি। তো স্টার্ট আপ স্কুলের আইডিয়াটা আসলে ওয়াই কম্বিনেটর থেকে। ওয়াই কম্বিনেটর আপনি সো আমার কাছে মনে হলো আমাদের এখানকার যারা ইয়াং পিপলরা আছে বা আমি যাদের সাথে কাজ করি, তারা আসলে না তাদেরকে ধরে ধরে কাজ করে শেখাতে হবে। সো মনে হয় একটা স্কুল করলে কেমন হয়। সো আমরা তখন 2 মান্থের একটি স্কুল তৈরি করি, যেখানে আসলে আমরা স্টার্ট আপদেরকে নট অনলি ফ্রম চিটাগং, ওভারঅল বাংলাদেশ থেকে স্টার্ট আপ বা আইডিয়া যারা আছে তারা এইখানে এসে চিটাগংয়ে এসে 2 উইক 3 উইক 4 উইকের মতো তার স্কুলিং করে করে শিখে যেত। সো ওখান থেকে আসলে স্টার্ট আপ স্কুলের যাত্রা শুরু। এরপর আমরা স্টার্ট আপ বুট ক্যাম্প করি, যেখানে ধরেন 2 দিন আমরা তাদেরকে হাতে কলমে শেখাই। আমরা যেটা করি, আমরা আসলে ম্যাচ মেকার হিসাবে কাজ করি। আমাদের কাজ হচ্ছে উই আর লাইক এ গুগল, উই আর দ্য প্ল্যাটফর্ম। আপনি আমার এখানে যা সার্চ করবেন তাই পাবো। ওই যেটা আপনার ইন্টারেস্টিং লাগবে সেটা হচ্ছে ফান্ডিং। সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ফান্ডিং। মানে আমাদের কাছে আমাদের আইডিয়া আছে, আমরা অলওয়েজ আইডিয়া আছে। এই যে আমি এখানে কথা বলতেছি, আমি আমার আইডিয়া শেয়ার করছি, যে আমার এই যে ওই শেয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করতে, আপনি আপনার প্ল্যাটফর্মের যেই জায়গাটা সেটা শেয়ার করতেছেন। সো আমরা আসলে এখানে যেই জিনিসটা হচ্ছে, আমরা আসলে কথা বলি না, আমাদের আসলে কথা বলা উচিত। কথা বললেই তো আমরা জানতে পারি। এক্স্যাক্টলি, যেমন আপনি গুগল অনেক ইনফরমেশন পাওয়ার পরেও কিন্তু আপনার কনফিউশন থাকে যে আসলে এটাকে এভাবে করা যায়, এটাকে এভাবে করতে হবে। আর ইনহ্যান্স এক্সপিরিয়েন্স নাই, আবার অনেকে আবার ফাদাও করতেছে। আমরা এখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখতেছি, সে ইউটিউব দেখে দেখে বা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম দেখে দেখে সে কিন্তু মানে অনেক দেখি যে মানে আমি ওই জায়গায় কাজ করি না, বাট দেখতেছে অনেক কিছুই করতেছে, ফিনান্সিয়াল দেখতে অনেক ভালো করতেছে। হ্যাঁ, এই যেটা আমি কিছুদিন আগে দেখলাম, ইলন মাস্ক একটা কথা বললো যে এখন বর্তমানে যে সেঞ্চুরিটা চলতেছে, এটাতে আসলে ফর ইনভেশন ইউ ডোন্ট নিড এডুকেশনাল ইনস্টিটিউশন, কারণ সব কিছু ওপেন। এখন ইউটিউবে বসে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি অনেকেই কোডিং শিখে, দে আর গোইং টু গুগল, দে আর ডুইং গুড থিংস, ইনক্রেডিবল থিংস। সো এইটার দিক থেকে আসলে মানে আপনি যেটা বললেন, এই যে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা এখন পুরো ওপেন হয়ে গেছে সবার। হ্যাঁ, প্ল্যাটফর্ম ইজ ওপেন বলতে হচ্ছে আমাদেরকে খোঁজার জন্য এখন আমাকে খুঁজতে হবে। এখন আমাদের প্ল্যাটফর্ম আছে, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে একটা স্টার্ট আপ অ্যাপ্লিকেশন করতে পারি। অ্যাপ্লিকেশন করার পর সেটা আমরা স্ক্রিনিং করি থ্রু আমাদের যারা মেন্টর আছে, আমাদের মেন্টররা সিলেক্টেড করলে অটোমেটিকলি তাদেরকে আমরা কল করতেছি। আগে কী হতো, আমরা আগে তাদের কাছে যাইতাম, তাদেরকে কনভিন্স করতাম, করে হচ্ছে তাদেরকে বুঝাইতাম, ভাই তুমি এটা এভাবে করো অ্যান্ড তোমার এই জিনিসটা ভালো হয়। আবার একটা জিনিস, তোমার মনে আসলে কোন জিনিসটা চাই যেটা দিয়ে তুমি আগাইতে পারবে। ব্যাপারটা তাহলে আপনারা জিনিসটা সিস্টেমটা অনেক এফিসিয়েন্ট করে ফেলছে। আমরা টাইম কনজিউমিং ছিল, আমাদেরও আসলে ওই ধরনের অ্যাক্টিভিটি বা প্ল্যাটফর্ম ছিল না জায়গা। যেমন আমরা বলি, আমরা এখন আইটেক পার্ক অথরিটি চিটংয়ের 10,000 স্কোয়ার ফিটের একটা স্টার্ট আপ ফ্লোর আছে, যেটাতে প্রায় 29টারও বেশি স্টার্ট আপ বসতে পারে। লাস্ট 2 বছর ধরে আমরা চিটংয়ের সবচেয়ে ভালো স্টার্ট আপ বলি, আর আইডিয়া স্টেজের স্টার্ট আপ বলি, আর যে কোনো এন্টারপ্রেনার ভালো কিছু করতে চাচ্ছে। সো আমরা আইসিটি ডিভিশনের সহযোগিতায় তাদেরকে ডিরেক্টলি, আইসিটি ডিভিশন কিন্তু ঢাকায় যেতে হচ্ছে না, তারা ডিরেক্টলি এসে আমাদেরকে পিচ করতেছে ভালো হলে। তখন আমরা গভর্নমেন্টকে বলতেছি এই স্টার্ট আপ ভালো করতেছে, তবে এরা বসার যোগ্য, তারা কিন্তু ফ্রিতে কোয়ার্কিং স্পেস পাচ্ছে, আবার সেটা অনেক প্রাইভেট কোয়ার্কিং স্পেস আছে, আমরা তাদেরকে সাজেস্ট করতেছি। এখন তারা সে বাসা থেকে কাজ করুক আর কোয়ার্কিং স্পেস থেকে কাজ করুক, যেখান থেকে কাজ করুক, অ্যাটলিস্ট তার একটা জায়গা আছে। মানে আমি খুব প্রাউডলি বলি যে হচ্ছে চিটংয়ের যে কোনো আইডিয়া বা তরুণ আসুক আর যে কেউ আসুক, তার জন্য একটা জায়গা আছে যেখানে সে বসে তার আইডিয়া শেয়ার করতে পারে, অ্যাটলিস্ট আইডিয়াটা শেয়ার করতে পারে। ঠিক। তো আকিব ভাই, এখন তাহলে স্টার্ট আপ সেপ্টেম্বর আপনার 6 বছর হয়ে গেছে। সো আমার প্রশ্নটা হচ্ছে কি, আপনি আজকে থেকে 5 অথবা 10 বছর পরে স্টার্ট আপ প্ল্যাটফর্মকে কোথায় দেখতে চান? আপনাদের বর্তমানে ভিশনটা কী? আচ্ছা,
এটা আমাকে সবাই বলে যে আসলে হচ্ছে মানে স্টার্ট আপ চট্টগ্রাম তো এখন স্টার্ট আপদেরকে সাপোর্ট দিচ্ছে, স্টার্ট আপ চট্টগ্রাম স্টার্ট আপদের জন্য বিভিন্ন স্টার্ট আপ ইভেন্ট করতেছে, স্টার্ট আপ চট্টগ্রাম এখন ফান্ডিং দিচ্ছে, ফান্ড ম্যানেজার হয়ে অনেক জায়গায় কাজ করতেছে, আমরা হচ্ছে অনেকগুলো গ্লোবাল ইভেন্ট অ্যাক্টিভিটি করতেছি। আসলে আমাদের মিশন কি, আমাদের মিশন আসলে খুবই সিম্পল। আমি চাই হচ্ছে চিটগং থেকে, কার অ্যাজ এ চিটগনিয়ান অলওয়েজ বল আকিব তুমি কি চিটগং বায়াস, আরে যেমন থাকে না এই যে নোয়াখালী বায়াস, আমরা ঢাকার, এটা উই আর নট ফ্রম চিটগং। আমি জাস্ট নাম ছিল কি চট্টগ্রাম, তো আমাদের পরে হয়েছে, আগে তো কী ছিল স্টার্টাস চিটগং। চট্টগ্রাম যখন অফিসিয়ালি গভর্নমেন্টের নাম হয়েছে তখন চট্টগ্রাম হয়েছে। সো মানে আমার কাছে জিনিসটা হচ্ছে চট্টগ্রাম নাম দেওয়ার রিজনটা হচ্ছে অ্যাজ এ ফ্রম চিটগং। বাট আমরা এখন নট অনলি চিটগং, নট অনলি ঢাকা, আমরা পুরো গ্লোবালি কাজ করতেছি, রাইট? সো গ্লোবালি কাজ করতে গিয়ে বা হচ্ছে গ্লোবালি কাজ করার রিজন এটাই যে হচ্ছে আমরা চাই হচ্ছে চিটগং থেকে ভালো ভালো স্টার্ট আপ তৈরি হয়ে আসুক, বা 5 বছর বা 10 বছর পর যদি যেতে চাই, সেটা হচ্ছে আমার মনে হয় এই স্টার্ট আপের মাধ্যমে একটা গার্মেন্টস আমরা দেখি না 4-5 হাজার কর্মী কাজ আমার মনে হয় যে চিটগং বলি, ওভারঅল বাংলাদেশ বলি, যেখানে একটা স্টার্ট আপের রেভলিউশন হোক, যেখানে ভালো ভালো আইডিয়া তৈরি হোক, যেটা সমাজে অনেক বড় বড় প্রবলেম সলভ করে। বেকারত্বটাই লাঘব হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমাদের স্বপ্ন খুবই সিম্পল, মানে এটা স্বপ্ন বলবো না, এটা হলে হবে না হলে নাই, আমার কোনো দুঃখ নাই, মানে অ্যাটলিস্ট যাতে আমাদের স্টার্ট আপগুলোর মাধ্যমে মানে 3 থেকে 4 লাখ পরিবার যাতে সুন্দর মতো বাঁচতে পারে। মানে আমার মতো আকিবের যাতে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনে চিন্তা করতে না হয় পরের দিন বা নেক্সট দিন আমার ফ্যামিলিকে আসলে মিলটা আসলে আমি কী খাওয়াবো সেটা নিয়ে যেতে চিন্তা। আমি ওই যে পডকাস্টের আগে বলতেছিলাম যে আমরা আসলে প্রবলেম বলি, আমরা আসলে অলওয়েজ বলি আমাদের এটা হচ্ছে না, আমাদের এডুকেশন সিস্টেম ঠিক নেই, আমাদের এটা ঠিক নেই, ওটা ঠিক নেই। আসলে আমি যখন মানে এইগুলো আগে বলতাম, এখন এসে আমার মনে হচ্ছে আমি আসলে কী চেঞ্জ করছি। আমি অপশনের কথা তো পেয়েছি, আমি কী করলাম, সলিউশনটা কি। যেমন আমি যদি ওই জায়গায় বসে চিন্তা করতাম যে না আমার আসলে রেস্টুরেন্টেই জব করতে হবে, গার্মেন্টসেই চাকরি করতে হবে, তাহলে আমি আজকে এই স্টার্ট আপ ইকোসিস্টেম খুব প্রাউডলি বলতে পারি না আমার মাধ্যমে এতগুলো মানুষ লাভবান হয়েছে, এতগুলো কোম্পানি দাঁড়াইছে, অথবা এতগুলো কোম্পানি চেষ্টা করতেছে কিছু একটা করার, একটা চেঞ্জ আনার, মানে উই আর লাইক এ চেঞ্জ মেকার। মানে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য বাংলাদেশ, আসলে বাংলাদেশ আমরা নিজেরাই যে আমাদেরকে আসলে রিপ্রেজেন্ট করতে, আমরা সোশ্যাল মিডিয়া বলি সমাজে এটা প্রবলেম, সমাজে এটা হচ্ছে, এটা করতেছে না, গভর্নমেন্টের এই প্রবলেম, অমুকে এটা করতেছে, তো মানে আমাদের আসলে কী করতে হবে, চেঞ্জেসটা নিয়ে আসতে হবে। এখন আকিব ভাই আমি না টেকনিক্যাল পর্যায়ে আসি। বাংলাদেশে তো সবাই, আমি আপনি সবাই স্টার্ট আপ করতেছে, এখন সবাই বের হলে ইউনিভার্সিটি বের হলে থেকে স্টার্ট আপ করবেই, ঠিক আছে, ব্যাপারটা অনেক ফ্যান্সি হয়ে গেছে। হ্যাঁ, সো আপনারা যেহেতু ইন্ডাস্ট্রি ইনসাইডার, আমি লাইট ক্যাসেল পার্টনার্সের একটা ডাটা দেখতেছিলাম, তো আমি বিজয় ইসলাম জাহিদুল আমিন ভাই অনেক বড় ফ্যান, ওরা লাইট ক্যাসেল পার্টনার্সের মতো একটা ডাটা বেস করলো। তো ওনাদের একটা ডাটাতে আমি দেখলাম যে বর্তমানে 2010 থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশে বাইরে থেকে $900 মিলিয়ন মতো ফান্ডিং পেয়েছে স্টার্ট আপ ইউআরটি। কিন্তু পিডাব্লিউসির একটা রিপোর্টে দেখলাম যে ইন্ডিয়া 2022-এ $24 বিলিয়ন পেয়েছে ফান্ডিং, শুধু 2022-এ। আপনার মতে আসলে বাংলাদেশের সাথে ডিফারেন্সটা কি, কেন আসতেছে না? মানে এই স্টার্ট আপ ইকোসিস্টেম, আমাদের ইকোসিস্টেমটাতে প্রবলেমটা কি, যে ওয়াই আর নট দোজ ফান্ডস কামিং টু আস? মানে এটা কি আমাদের অ্যাকচুয়ালি টেকনিক্যাল প্রবলেম, নাকি আমাদের এবিলিটিতে প্রবলেম, আমাদের ফাউন্ডার এবিলিটিতে, নাকি ইকোসিস্টেমটাতে একটা সমস্যা? সো আসলে মানে এটা যদি বলি আর কি, সো আমি ইন্ডিয়ান বাংলাদেশ, আমরা যদি নেভার কান্ট্রি, সো আমি এটা আমাকে অনেকেই বলেছে ভাই দেখেন আপনি স্টার্ট আপ নিয়ে কাজ করতেছেন, স্টার্ট আপদের সাথেও কাজ করতেছেন, পার্শ্ববর্তী দেশ মানে মাসের মধ্যে 4-5টা ইউনিকর্ন হয়ে যাচ্ছে, যেখানে বাংলাদেশে একটা মাত্র ইউনিকর্ন, সেটা হচ্ছে বিকাশ। নতুন কেন এরকম বিকাশের মতো কোম্পানি রিসেন্টলি সো এইরকম কোম্পানিগুলো আসলে আসতেছে না কে, রাইট? তো বাংলাদেশে বড় 2টা ফিনটেক কোম্পানি, 2টা ইউনিয়ন। সো এই যে রিসেন্টলি আপনি বললেন নগদ হয়ে, সো তাইলে একটা জিনিস দেখেন, বাংলাদেশের জন্ম আসলে আমরা 50 বছর ফুর্তি করলাম রিসেন্টলি, হ্যাঁ, যে 50 years অফ ইন্ডিপেন্ডেন্সি। আর ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সি দেখেন 1947। তারপর হচ্ছে দেখানো হচ্ছে ইন্ডিয়ার মানে কী পরিমাণ স্ট্রাকচার, কী পরিমাণ মানুষ ওখানে, পপুলেশন অনেক বড়, ওদের এডুকেশন সিস্টেমটা দেখেন, ওদের টেকনোলজি অ্যাডাপ্টেবিলিটি দেখেন, আমরা খুব সব জায়গায় দেখি ইন্ডিয়ান পিপলরা আছে। সো বাংলাদেশের জিনিসটাতে বাংলাদেশে আসলে শুরুটা মাত্র হয়েছে। তা আমরা আসলে স্টার্ট আপের, আমার কাছে মনে হয় মানে আই ডোন্ট নো, আমি কখনো বলতে পারবো না যে বাংলাদেশের স্টার্ট আপের সিচুয়েশনটা আসলে এমন কেন। এটা বলা হচ্ছে বাংলাদেশ আসলে শুরু করছে স্টার্ট আপে। বাংলাদেশের এখন ফাউন্ডার্সরা গ্লোবাল
ভিসি থেকে ফান্ড রেজ করতেছে, বাংলাদেশের ফাউন্ডার্সরা এখন ফাইট করতেছে, বাংলাদেশের ফাউন্ডাররা এক নেক্সট দিক নিচ্ছে, বাংলাদেশের স্টার্ট আপের ইকোসিস্টেমটা জাস্ট তৈরি হয়েছে মাত্র। সো চিন্তা করেন, আমি আর কি স্টার্ট আপ চট্টগ্রাম শুরু করছে, আমাকে কি কেউ বলছে? আমি কি তখন চিন্তা করছি ইন্ডিয়াতে ইউনিকর্ন হচ্ছে, স্টার্ট আপের এই রেগুলেশন হচ্ছে? আমি জাস্ট আমার মনে হয়েছে কিছু একটা করা উচিত দেশের তরুণদের জন্য। এই কারণে এখন দেখেন গভর্নমেন্টও সাপোর্ট দিচ্ছে, হাইটেক পার্কগুলো স্পেস দিচ্ছে, বিভিন্ন হচ্ছে ইনকিউবেটর দিচ্ছে, তারপর হচ্ছে ধরেন ফেসিলিটিগুলো তৈরি হচ্ছে, ভিসিসগুলো আসতেছে। আমাদের গভর্নমেন্টের দুইটা বড় প্রজেক্ট আছে, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড। এখন স্টার্ট আপদের যারা ভালো করতেছে, তোমার ভালো আইডিয়াস আছে, তাদের জন্য স্টার্ট আপ বাংলাদেশে ইনভেস্ট করতেছে গভর্নমেন্ট অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি। এরপর যারা স্টুডেন্ট আইডিয়া নিয়ে কাজ করতেছে, তাদেরকে গভর্নমেন্টের আইডিয়া প্রজেক্ট কী করতে অনুদান দিচ্ছে, ইটস এ গ্র্যান্ড। সো এই যে দেখেন দুইটা জিনিস তৈরি হয়েছে, প্রথমে আইডিয়া ছিল, এরপর স্টার্ট আপ বাংলাদেশ গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, এরপর বাংলাদেশে এখন এক্সেলারেটর শুরু হয়েছে যেটা গভর্নমেন্ট সাপোর্ট করতেছে সব ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। এরপর বাংলাদেশে এখন ভিসিসগুলো আছে, বাংলাদেশি ভিসিস আছে, ফরেন ভিসিরা আসতেছে, যেমন সব আপ দেয় কী পরিমাণ ভালো করতেছে। রিসেন্টলি $30 billion ফান্ডিং স্টার্টিং করছে, তো মানে হচ্ছে ফান্ডিং আসতেছে, ফাউন্ডার্স তৈরি হচ্ছে, মাইন্ডসেট তৈরি হচ্ছে। আমরা আসলে কী করতেছি, চেষ্টা করতেছি ইকোসিস্টেম আস্তে আস্তে তৈরি হবে। এটা একদিনে বা 10 বছর বা 5 বছরে, ইটস এ লং টার্ম। সো আমরা বললাম না আমরাই হচ্ছে বাংলাদেশ, কেন বলে আমরাই স্টার্ট আপটাকে রিপ্রেজেন্ট করতে হবে, আমাদেরকে বাংলাদেশ চিনাতে হবে। এই যে গ্লোবাল ইভেন্ট আমরা যখন যাই, তখন আসলে আমরা অলওয়েজ যেটা ফোকাস করি সেটা হচ্ছে আমরা আসলে বাংলাদেশকে এটা চেনানোর ট্রাই, আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করি না। আমরা বলি না আমরা আমার কোম্পানি এটা, আমার কোম্পানি এটা করতেছে, কারণ মানুষ তো বাইরের মানুষ তো জানে না যে আসলে বাংলাদেশটা কি, বাংলাদেশকে আমরা কীভাবে চিনি। আমি দেখছি আমি যখন ফরেনে হচ্ছে কখনো ইমিগ্রেশন ক্রস করি, বাংলাদেশকে আমি অনেকের সাথে কথা হচ্ছে, বাংলাদেশকে চিনি লেবার হিসাবে। সো তখন আমরা কি বলি, বাংলাদেশ হচ্ছে কি মানে ওয়ার্ল্ডের সবচাইতে সুন্দর একটা দেশ। আচ্ছা তোমার দেশে কী আছে? আমাদের দেশে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে ব্র্যান্ডেড যেই ক্লথটা আসছে, যে ফ্যাব্রিকগুলো আসছে ফ্রম বাংলাদেশ। তারপর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো ট্যুরিজম জায়গা, বাংলাদেশে ভালো ভালো স্টার্ট আপ হচ্ছে, যেহেতু আমি স্টার্ট আপ ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, বাংলাদেশের মানুষের মাইন্ডসেট এগুলো বোঝানোর ট্রাই করতেছি। সো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট কি? আমাদের পপুলেশন। আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের মানুষ। সো আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে আমাদের মানুষদেরকে সেন্ড করার জন্য। সো দিস আর দ্য থিং আর কি। সো আমি যদি আপনাকে একটু বলি যে বাংলাদেশের তাহলে এই স্টার্ট আপ ইকোসিস্টেমে কোনো ধরনের নেগেটিভ কিছুই দেখতেছেন না আপনি? মানে আপনার কি মনে হয় যে মানে দিস ইজ গোয়িং টু কন্টিনিউ, এভরিথিং ইজ পজিটিভ? আমি অলওয়েজ হচ্ছে পজিটিভিটি সাপোর্ট করি। বাংলাদেশে আসলে এই যে ইকোসিস্টেমে, স্টার্ট আপ ইকোসিস্টেমে আমাদের অনেক ভেরিয়েট আছে। আমরা দেখা যায় হচ্ছে ফান্ডিংয়ের জন্য গেলে এই ঝামেলাগুলো হচ্ছে, এই ক্রাইটেরিয়াতে অনেকগুলো প্রবলেম হয়। আমরা দেখি আমরা যখন নিজেরা যখন একটা স্টুডেন্ট আইডিয়া লেভেলে কাজ করে, তাকে গ্রুম করার আসলে কোনো জায়গায়, যেমন আমি চট্টগ্রামে সেলফলি কাজ করতেছি, সাথে বিভিন্ন মানুষ আমাকে সাপোর্ট দিচ্ছে। এখন আমি চট্টগ্রামের বাইরে, আমি যদি রাঙামাটি বা খাগড়াছড়ি এরিয়ার কথা বলি, রিমোট প্লেসগুলো, সেখানে তারা কীভাবে চিন্তা করতেছে। সব জিনিসটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, মানে আমাদের যেরকম সীমাবদ্ধতা আছে সেরকম গভর্নমেন্টেরও থাকতে পারে, প্লাস আদার্স পিপলেরও থাকতেছে। সো আমাদের আসলে সবাইকে এই জায়গাটাতে এগিয়ে আসতে হবে। যদি আমরা এগিয়ে না আসি তাহলে তো হচ্ছে ধরেন মানে আমি আর কি নেক্সট জানি না নেক্সট ইয়ার আমার কী হবে। আমি যে ভিশন বললাম, আমার মিশন বললাম, আমি সামনের 5 বছর বা 10 বছর এই জায়গায় যাইতে চাই, সেটাকে আদৌ আমি যাইতে পারবো কিনা, সো আমাকে আসলে আগাইতে হবে। সো সাথে কিছু ভালো ভালো মানুষগুলোকে তুলতে হবে, স্টুডেন্টদেরকে, অন্টারপ্রেনারদেরকে সাপোর্ট দিতে হবে, এবং এদের সাপোর্ট দেওয়ার জন্য তো আমার সাপোর্ট এলিমেন্ট তৈরি করতে হবে। বেসিকলি তাহলে আমি বলতে পারি যে 20 বছর 25 বছর আগে ইন্ডিয়ার স্টার্ট আপ ইকোসিস্টেম যে পর্যায়ে ছিল, যে ইনিশিয়াল নেসেন্ট স্টেজটাতে ছিল, এখন বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেম ওই নেসেন্ট স্টেজে। অ্যান্ড আর ধরেন 10 থেকে 15 বছর পরে মানে বাংলাদেশও এই বেনিফিটগুলো এনজয় করবে, অলরেডি ইন্ডিয়া বেনিফিটগুলো এনজয় করতে হয়। ডেফিনেট। আচ্ছা, আপনার তো অনেক ভিসিদের সাথে কথা হয়, গ্লোবাল হোক, দেশের কোম্পানি ভিসিতে, এরা কি বলে যে কোনো একটা প্রবলেম আছে, মানে কোনো একটা প্রবলেম যেটা ওরা বলে যে এটা তোমাদের সলভ করা উচিত বাংলাদেশে? সো বিশেষ করে বাইরের ভিসিগুলো ওদের সাথে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে মানে আমার যেটা মনে হচ্ছে ওভারটা, যেমন ইন্ডিয়ার কথা বলেন, আমরা রিসেন্টলি হচ্ছে দিল্লি সফট এক্সপো, আমরা ইন্ডিয়াতে স্টার্ট আপ ইন্ডিয়া কম্পিটিশনে হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। সো ওখানে আসলে আমরা অনেকগুলো মানে আমি আমার নেভার ভিসিগুলোর কথা বলি, আসলে আমাদের ফাউন্ডারদের কিছু মাইন্ডসেট আছে, প্লাস হচ্ছে যেটা সবচেয়ে তাদের চিন্তা আর কি। সো আমাদের আসলে মাইন্ডসেটগুলো চেঞ্জেস করতে হবে। সো আমাদের মাইন্ডসেটগুলো এখন যদি বলা যায় আসলে মাইন্ডসেটগুলো হচ্ছে আমরা আসলে ফাউন্ডার্সরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের আইডিয়া লেভেলে যে ফাউন্ডার, আমরা আসলে জানি না আমাদের কোথায় কীভাবে কথা বলতে হবে।
দিজ আর দ্য থিং। আরেকটা জিনিস হচ্ছে আমরা আমাদের যে ব্যবসা বা হচ্ছে আমরা আমাদের যে স্টার্ট আপের যে সিচুয়েশনটা বা আমি যখন পিচ করতেছি তখন আসলে আমি আমার যে ইনফরমেশনগুলো দিচ্ছি, আমার যে প্রপার মার্কেট রিসার্চগুলো, আমার যে প্রোডাক্ট, আমার যে ব্র্যান্ডিং, সেটাকে আমি প্রপারলি করতে পারতেছি কিনা। দিস আর দ্য থিং হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। মানে ইন্স্যুরেন্সের জিনিসগুলো ঠিক করতে পারলে মানে জিনিসটা আর একটু ভালো করা যাবে। আস্তে আস্তে অনেকে ভালো করতেছে, মানে ধরেন দ্যাট ইজ ভেরি এভিডেন্ট, কারণ এখন দেখাই যাচ্ছে পেপার পত্রিকাতে আসতেছে যে স্টার্ট আপগুলো ফান্ডিং টু পার্টিসিপেট ইন অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতেছে। পাঠাও অ্যাকচুয়ালি একটা প্রবলেম সলভ করছে, বিকাশ একটা প্রবলেম সলভ করছে। তো আকিব ভাই, আমি আসলে আপনাদের একটু ঘাটাঘাটি করতেছিলাম, তখন দেখলাম স্টার্ট আপ নামে আপনি ইউএনের যে ব্যাংককে ইয়ত সামিটটা হলো, তারপর হচ্ছে আপনার জেনারেল আপনাদের একটা এন্টারপ্রেনারশিপ হলো মেলবোর্নে কংগ্রেস, তারপর আপনার যে দুবাইতে যেটা হলো জি জার্জেস। হ্যাঁ, ওই জায়গাগুলোতে আসলে যাওয়ার অনুভূতিটা আপনার কেমন ছিল, এক্সপিরিয়েন্সটা কেমন? আমার অলওয়েজ একটা জিনিস, মানে আমার এখনও মনে পড়ে আমার একটা কথা। সো আমাদের ছাদে যখন উঠতাম তখন হচ্ছে এয়ারক্রাফট যেত আর কি। সো আমি তাকায় বিমান দেখতাম। সো আমার কাছ থেকে আমার লাইফের ফার্স্ট ট্রিপ ছিল, আমি গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কে বাহরাইনে হয় সেটা। আমি তখন হচ্ছে ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে এসে হচ্ছে তখন হচ্ছে আমি ওটাতে রিপ্রেজেন্ট করতে যাই। সো ওই টাইম বিংয়ে হচ্ছে আমার জন্য একটা বড় একটা জায়গা আর কি। আমি স্কাইপের ফাউন্ডারের সাথে মিট করি, আমি অনেকগুলো সাকসেসফুল এন্টারপ্রেনারদের সাথে মিট করার সুযোগ হয়। জার্নিটাও একটা মজার জার্নি। সেটা হচ্ছে আমি জানতাম না আসলে হচ্ছে কীভাবে এয়ারক্রাফটটা উঠতে নেয়। আমি জাস্ট মেনলি যে আমি বাংলাদেশ থেকে আমি একটা স্টার্ট আপ চট্টগ্রাম নামে কমিউনিটি চালাই, আমরা স্টার্ট আপ নিয়ে এটা কাজ করতেছি, চেষ্টা করতেছি। তখন কিন্তু স্টার্ট আপ চট্টগ্রাম জাস্ট লাইক ইভেন্ট ছিল। সো আমরা আসলে এইরকম একটা গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কে আসতে চাই। সো আমি এটা ফুললি ফান্ডেড পাই। সো জাস্ট একটা মেল। সো আমার সাথে আমাদের হচ্ছে আমি বুঝতে পারছি যে দিস ইজ গোয়িং টু বি আ চেঞ্জ, এই চেঞ্জ কাছে নাই বাংলাদেশ হইতেই পারে। সো একটা জিনিস ছিল, পরে আমি জিজ্ঞেস করছি কেন আমাদের সিলেক্ট করায়, কেন আমাদেরকে হচ্ছে ফান্ড করে। তখন তাদের কথা ছিল এরকম যে আমরা বাংলাদেশের ইয়াং পিপলের চেঞ্জ মেকারদের আসলে দেখতে চাই, যারা আসলে দেশ নিয়ে আসলে ভাবে। সো আমার ওখানে ওই জিনিসগুলোই ছিল, আমার যে মেইলটা আমি তাদেরকে পড়িয়ে দিই। সো এর মধ্যে আমি কিছু সাপোর্ট পাই হচ্ছে আমাদের আইসিটি স্টেট মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক ভাই, উনি আমাদের অনেক সাপোর্ট দিয়েছেন ওই টাইমিংয়ে। প্লাস হচ্ছে তখন উনি আমাকে চিনতই না, মানে আমি ওনাকে চিনতাম না। আমি জানতাম না বাংলাদেশে এই আইসিটি ডিভিশন অর্গানাইজেশনগুলো কি, অর্গানাইজেশনগুলো কী বা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিগুলো কী। ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান ছিল। আপনি যে কিছুক্ষণ আগে লাইট কেসেলের করতাম, সেটা লাইট কেসেলের বিজন ভাই আমি সাথে ছিল। সো আমি যেখান থেকে হচ্ছে মাস্টার্স কোনো ওয়েস্টার্ন থেকে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ ঢাকা ইউনিভার্সিটি। সো আমার ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল ওখানে রাশেদ স্যার। সব এনাদের মতো মানুষদের সাথে আমি ওই টাইমে ফ্লাই করি গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কে। অ্যান্ড হচ্ছে প্রায় অলমোস্ট 120 কান্ট্রির পিপলের সাথে আমরা মিট করার সুযোগ হয়। সো আমি ভালো করে হচ্ছে ইংলিশও বলতে পারতাম না। আই ট্রাই যে পিপল যাতে বুঝতে পারে। আমি দেখলাম না আমি কি এক্সপ্রেস করতে চাচ্ছি আমার ভাগাবানা ইংলিশে তাকে তো বোঝার ট্রাই করতেছে। হ্যাঁ, তো ফুটবল প্লেয়াররা তো বলতে পারে স্টিল জিনিসটা হয়। সো আমার ওখানে ইন্সপাইরেশনগুলো হচ্ছে যেমন হচ্ছে এই গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কে যাওয়া, মানুষগুলোর সাথে মিট আপ করা, সেখানকার ইনভেস্টর, এন্টারপ্রেনার, বিভিন্ন স্টার্ট আপ ইকোসিস্টেম দেখেই যে আজকে আমি যাই করতেছি না কেন, আইডিয়াস কাম ফ্রম ওখান থেকে। সো আমার সবচেয়ে মজার ব্যাপার বলি, আমরা তো রিসেন্টলি হচ্ছে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মেলবোর্ন অস্ট্রেলিয়াতে আমাদের প্রোগ্রাম হয়, সেগুলো সেম আমাদের স্টার্ট আপ চট্টগ্রামের টিম রিপ্রেজেন্ট করে। এর মধ্যে আমরা অনেকগুলোই প্রোগ্রাম করি অনেক দেশে। অ্যান্ড রিসেন্টলি যেটা হয় সেটা হচ্ছে ইউএন ইউথ কোলাবে আমরা স্টার্ট আপ চট্টগ্রাম রিপ্রেজেন্ট করি। ওখানে একটা নাইট ছিল হচ্ছে আমরা আমাদের স্টোরি টেল করার সুযোগ পাইছি, স্টার্ট আপ চট্টগ্রামের জার্নি কীরকম, সেই সাথে এরকম অন্য দেশের কমিউনিটিগুলো স্টার্ট আপগুলো তাদের জার্নি শেয়ার করে। সো লিটারেলি দেখলাম যে পিপল আমার স্টোরি শুনে ওরা কাঁদতেছে যে লাইক কী জায়গা থেকে এই ছেলেটা উঠে এসে কী করতেছে। ওটা আমি শুধু দেখছিলাম যে একটা সেমিনার নিচ্ছে, একটা সবাই বাইরের সব ডেলিগেটগুলো বসে আছে স্টোরি টেলিং ছিল। ইটস লাইক হচ্ছে মানে আমাদের কথা হচ্ছে ভাই খুবই সিম্পল, ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যান্ড আপনার এটা করে যেতে হবে নো ম্যাটার ওয়ার্ড। সো এরপরে তো আমরা গ্লোবাল ইউএনের যে সামিট ছিল ব্যাংককে, সেটাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, স্টার্ট আপ চট্টগ্রামের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করি, পিপলদেরকে বোঝানোর ট্রাই করি। ইভেন আমরা ব্যাংককের মেয়রের সাথে বসার সুযোগ পাই এবং বিভিন্ন জায়গায় যত প্রোগ্রামে যাই সেখানকার গভর্নমেন্টের অথরিটি, গভর্নমেন্টের পিএম থেকে শুরু করে ডিফারেন্ট লেভেলের সাথে আমরা কথা বলতে পারি, ওখানকার বিজনেসম্যানদের সাথে কথা বলতে একটা নেটওয়ার্ক আমরা পাচ্ছি। ওই নেটওয়ার্ক থেকে ইউটিলাইজ এখানে করার আমরা ট্রাই করি যে কীভাবে এখানে চেঞ্জ করা যায়। আর প্লাস আরেকটা জিনিস আমি বলি, এই যে
এতগুলো গ্লোবাল ইভেন্টে যে একটা স্টোরি আসলে আমার শেয়ার করা উচিত এই পডকাস্টে। মানে আমি পার্সোনালি আজকে থেকে কী বলবো 1 বছর আগে হচ্ছে ইউরোপে আমরা একটা ট্রিপে যাই, সেটা হচ্ছে আমরা একটা স্টার্ট আপ কনফারেন্সে আর কি। সো এই কনফারেন্সে যাওয়ার সময় যেটা হয়, আমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করি আর কি, সো আমার ভিসাটা আসলে যেটা হয় হচ্ছে রিজেক্টেড দেওয়া হয়। সো ইটস ফুল ফান্ডেড ট্রিপ ছিল। সো ভিসা রিজেক্টের একটা ক্লস ছিল হচ্ছে, আমি এম্বাসির নামও বলতেছি না। সো ওদের মনে হচ্ছে যে আমি একজন বাংলাদেশি এবং আমি ওখানে গেলে আর আসবো না, একটা ক্লজ আর কি ওদের কাছে মনে হয়। দেখো আমার ভিসাটা রিজেক্ট করে। সো আমি অনেক ডিপ্রেশন যে লাইক হচ্ছে এত বড় স্টার্ট আপ ইভেন্ট, আমি মানে ইউরোপের এত বড় একটি কনফারেন্স আমি যাবো, সেখানে আমাকে রিজেক্ট করে দিচ্ছে। মন খারাপ আমার। 1-2 দিন আমি চিন্তা করলাম আসলে কী করা যায়। হঠাৎ করে মনে হইল কেন সে আমাকে বলবে যে আমি মানে তার দেশে গেলে আর আসবো না, সে বলার কে। এরপর আমি যেটা করলাম, আমি সুন্দর করে ওই কনফারেন্সের যারা ছিল তাদেরকে সিসিতে রেখে, ওই অ্যাম্বাসিকে 2-তে রেখে, সো বেসিক্যালি বিএফএসে আমাকে অ্যাপ্লাই করতে হয়। আমি সুন্দর করে সবই লিখি, মানে আমি আঁকি আমি বাংলাদেশের জন্য এটা করছি, অ্যান্ড হচ্ছে আপনাদের গভর্নমেন্ট আমাকে ইনভাইট করছে এই কনফারেন্সে, অ্যান্ড এই যে আমাকে ইনভাইটেশন দেওয়া হলো, তাহলে যারা দিচ্ছে তারাও ফেক, অ্যান্ড আপনারা আমাকে নিয়ে যেটা কথা বলছেন আপনারাও ফেক, ও আমাকে কেন এভাবে কথা বলবেন। বাংলাদেশি হিসেবে আমার খুবই খারাপ লাগছে, এবং আমার যে এই যে ভিসা প্রসেসিং করতে এবং আমার মেন্টালি এত টাকা আমার খরচ হয়েছে, অ্যান্ড গেট ব্যাক টু মাই মানি, এগুলো সব রিফান্ড করেন, আমাকে রিফান্ড করে, দ্যাটস ইট, দ্যাটস দ্য মেইন। অ্যান্ড পরের দিন সকালে আমি একটা কল পাই এম্বাসি থেকে, অ্যান্ড তারা আমাকে এম্বাসিতে ডাকে, অ্যান্ড আই গট এ ভিসা। জাস্ট একটা 1 লাইন বলছি, সেটা ওয়েলকাম টু, ওদের দেশের নামটা বলছে, অ্যান্ড আম লাইক ওকে ফাইন, অ্যান্ড দ্যাটস দ্য থিং। অ্যান্ড আমি ইউরোপের ওই ট্রিপটাতে যাই এবং অনেক মানুষের সাথে আমি দেখা করার সুযোগ পাই। সো এটাই আর কি, মানে নো ম্যাটার হোয়াট লাইফের সাহসের ব্যাপার যে আপনি যে এই জিনিসটা লিখছেন, যে মানে ওদের বিরোধী ব্যাপারটা লিখছেন একটা বাংলাদেশি হিসেবে, অনেকে কিন্তু চিন্তা করবে নো আই ফিল লাইক আই এম নট ডিজার্ভিং যে আমি ওদের বিরুদ্ধে কথা বলবো। তো এটা আসলে ডিজার্ভিং জায়গাটা কি জানেন, আমরা আসলে আমাদের ভয়েস রেস করি না অনেক জায়গায় আমরা চুপ হয়ে যাই, সাইলেন্ট হয়ে যাই। যেমন আমিও মাঝে মাঝে অনেক জায়গায় সাইলেন্ট হয়েছে, যেখানে মনে হয় আমি পজিটিভ অ্যান্ড আমি রাইট, ওখানে চেষ্টা করে হচ্ছে আমার নিজের মানে রাইটের জায়গাটা আসলে অলওয়েজ এটাকে কী বলে, মানে চেষ্টা করি যে না আমি এই জিনিসটা করতেছি। যখন আমাকে অনেকে বলে ভাই আপনি এত স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে কাজ করতেছে, ভালো কেন স্টার্ট আপ দাঁড়ায় না, অনেকের প্রশ্ন হচ্ছে ভাই এখান থেকে ভালো ফান্ডিং আসে না কেন, বাংলাদেশে এই প্রবলেম। আমার বলছে ভাই খুবই সিম্পল, আমরা জাস্ট শুরু করছি। আপনি চিন্তা করেন না আমি আসলে কতটুকু করব। আম দ্য এজ অফ রাইট নাও 27, আমার লাইফের আরও অনেক দিন বাদ। আমি আমার নিজের ক্যারিয়ার ফোকাস দিয়েছি স্টার্ট আপে কাজ করার জন্য, স্টার্ট আপদের নিয়ে কাজ করতে। আমারও তো টাইম লাগবে। আম নট এ গডফাদার, আম নট এ এমন কোনো ফ্যামিলি থেকে আমি করি না যেখানে আমার 1000 কোটি টাকা আছে, এই আইডিয়া আসতেছে এই নাও টাকা, এই ভালো করতেছে এই নাও টাকা। আম জাস্ট এ পার্ট অফ দিস ইকোসিস্টেমের একটা পার্ট, যে কিনা চেষ্টা করতেছে বাংলাদেশের জন্য কিছু করার জন্য। আমি তো রাতারাতি চেঞ্জটা করতে, আর গুগল 30 to 0 থেকে 100, 0 থেকে 100, 0 থেকে 1 থেকে 10 আস্তে আস্তে নেবেন। তো আকিব ভাই আসলে আমি আপনাকে এখন আপনি তো অনেক এন্টারপ্রেনারদের সাথে কাজ করেন, আমি আসলে আপনাকে যে কোয়েশ্চেনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এখন যদি কেউ এন্টারপ্রেনারশিপ করতে চায় সামনে, হ্যাঁ ধরেন কেউ কারণ একটা আইডিয়া আছে, হয়তো এই পডকাস্টের পরে অনেকে চিন্তা করবে যে না আই শুড গেট মাই আইডিয়া অন দ্য রোড, আমার আইডিয়াটা নিয়ে আমার ভালো কাজ করা উচিত। হ্যাঁ, সো একটা ভুল যেটা আপনি সকল এন্টারপ্রেনারদের মধ্যে দেখছেন যেটা করা উচিত না। সো আমার কাছে যে জিনিসটা অলওয়েজ আমি দেখি সেটা হচ্ছে কপিক্যাট। সো কপিক্যাটটা কেন, সেটা হচ্ছে ধরেন এই যে ধরেন হচ্ছে আপনি পডকাস্ট করতেছেন, কেউ আমাদের পডকাস্ট দেখে মনে হলো যে আমি একটা পডকাস্ট শুরু করে দিই, মানে জাস্ট 2টা মাইক্রোফোন, একটা টেবিল, একটা নাম দিয়ে দিলাম, দ্যাটস এ পডকাস্ট। আমাদের সবচেয়ে প্রবলেম হচ্ছে আমরা আসলে, আপনি কপি করেন কোনো সমস্যা নেই, বাট আমার কথা হচ্ছে একটু রিসার্চ করে করেন, বুঝেন কপি করেন। যে এখন দেখা যায় আমাদের এখানে সবাই যেটা করে, এই যে স্টার্ট আপের একটা ট্রেন্ড চলতেছে, এই যে অমুক এত টাকার ফান্ডিং তুলছেন, আরে আমিও এরকম একটা কোম্পানি বানাই ফেলি, আমিও ধরেন হচ্ছে আমি রাতারাতি বিকাশ পাঠাওয়ার মতো একটা কোম্পানি বানাই ফেলবো, আমি রাতারাতি XYZ কোম্পানি বানাই ফেলবো। এটা আমি দেখলাম না হচ্ছে আমরা না সবাই কার্ড বানানোর পিছনে দৌড়াই, যে ভাই আম দ্য ফাউন্ডার এন্ড সিও অফ কোম্পানি। আমরা জানি না ফাউন্ডার কি, আমরা জানি না সিওর কাজ কি। সে নিজের কোম্পানির ফাউন্ডার, সে নিজের কোম্পানি, তার কোনো এমপ্লয়ি নেই, তার কোনো অ্যাক্টিভিটি নেই, সবই হচ্ছে আমাদের লাইফ অপারেশন কোনো ঠিক নেই, বাট আমি একটা স্টার্ট আপ করতেছি।
আলটিমেটলি আপনি যখন দেখবেন 1 মাস 2 মাস 3 মাস তারপর সে আউট, তখন তাকে যখন পরের বার জিজ্ঞেস করেন ভাই আপনি না অমুক কোম্পানির সিও ছিল, আরে ভাই ওইটা কাজ করেন আরেকটা নতুন কোম্পানি সি। সো পরে দিয়ে দেখা গেছে সে কোথাও জব করতেছে, তখন তাকে যখন এরকম অনেক অবরও, যেমন আমি স্ট্রিক্টলি একটা জায়গায় ধরে আসি, আমার একটা সময় যদি মনে হয় যে আমি এই জায়গাটা পারবো না, তো আই ক্যান রিক্রুট সামওয়ান। সো আমাদের সবচেয়ে বড় মানে আমার সাজেশন এন্টারপ্রেনারদের জন্য আমাদের হচ্ছে ইফ মাইন্ডসেট যদি আমি 24/7 কাজ করতে পারবো, অ্যান্ড হচ্ছে আমার আইডিয়াটা নিয়ে আমি চেঞ্জ করতে পারবো, অর আমি এই জায়গার কনসিস্টেন্সির মতো কাজ করতে পারবো, আর এমন আইডিয়া যেটা নিয়ে আমার ইনোভেশন প্লাস আমার মনে হয় সোসাইটির ইম্প্যাক্ট হতে পারে, তখন আমার মনে হয় যে না এন্টারপ্রেনারশিপটা বেছে নেওয়া উচিত। অথবা এন্টারপ্রেনার মাইন্ডসেট তৈরি করে সে মানে অন্য কোথাও জব করতে পারে। সো আমার মনে হয় একটা জিনিস আমরা বলি না আমরা জব সিকার না হয় জব গিভার হব, অফকোর্স আমরা জব দিব, আমরা স্টার্ট আপ করে আমাদের এখানে এমপ্লয়মেন্ট সৃষ্টি করবো, আমরা বলি না বেকারত্ব লাঘব করবো, অনেক কিছুই করবো, কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমার মধ্যে এন্টারপ্রেনার মাইন্ডসেট আছে কিনা, আমি আসলে এই জিনিসটা প্রেশার বলে নিতে পারবো কি, হার্ডশিপগুলো ফেস করতে পারবো কিনা, আমার মধ্যে হাসলার মাইন্ডসেট আছে কি। সো আমার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে, আমার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটি থাকে, আমি কোথাও জব করলে সেখানে আমি আমার লিডারশিপ কোয়ালিটি দিয়ে ভালো করতে পারি। দেখা যায় না অনেক কোম্পানিতে সে অনেক স্টার্ট আপে দেখা গেছে সে অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে ছিল, পরে সে কোফাউন্ডার হিসেবে হয়েছে, সে কোম্পানির ইকুইটি হোল্ডার হয়েছে বাংলাদেশেও। সো দ্যাট মিনস কি বাংলাদেশে পুরো পৃথিবীতে মানে আমরা যেহেতু এই জায়গায় কথা বলেছি, সো বাংলাদেশ ইকোসিস্টেমটার কথা বললাম। সো এটাই আর কি, যে এই সাজেশনগুলো মনে হয় নেক্সট কেউ যদি এন্টারপ্রেনারশিপে চাইতে চায় তার এই জিনিসগুলো একটু ফলো করা উচিত। এটা আমার কনভারসেশন, এটা অনেকভাবে চেঞ্জেসও হইতে পারে, অনেকের অনেক মাইন্ডসেট। মানে এখন আমি যদি আপনার পুরো বক্তব্য ওটাকে সাম আপ করি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি মানে এন্টারপ্রেনারশিপে আসো ইফ ইউ রিয়েলি আর প্যাশনেট, মানে নট ফর দ্য সেক অফ জাস্ট কলিং ইয়ারসেলফ ফাউন্ডার অর সিইও, মানে যদি প্রবলেমটাতে আসলে প্যাশনেট খাও তাহলে আসো, মানে এই ব্যাপারটা আসলে এটাই। ব্যাপারটা আসলে এটা। তো আকিব ভাই আসলে আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি, আপনাদের কিছু কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আপনার জীবনের রোল মডেল। আমার জীবনের রোল মডেল হচ্ছে আমার বাবা, অলওয়েজ ফরএভার। মানে আপনি ওনাকে দেখে আসলে শিখছেন, মানে এখন যা বলতেছেন ইংলিশ না এটার জন্য না, মানে আমি তো আমার বাবাকে খুবই কম সময় পাইছি, বিকজ অফ আমি দেখি অন্য বাবাদেরকে সে তার ছেলের জন্য এটা করতেছে ওটা করতেছে, তখন আমি চিন্তা করি আমার বাবাও যদি থাকতো আমার জন্য এটা করতে পারতো। সো বলে না আমি আমার ফ্যামিলির ব্যান্ডার্ড, আমার রোল মডেল অলওয়েজ আমার বাবা। আর আমার বাবার সাথে সাথে আমার মাও আমার রোল মডেল, কারণ উনি আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে। সো আমার বাবা যদি মানে আজকে থাকতো আমাকে উনি প্রাউড ফিল করতো, মাঝে মাঝে আমার মনে হয় আমার অ্যাচিভমেন্টগুলোতে, আমার স্যাডনেসগুলোতে ইস ওনাকে যদি জানাইতে পারতো। মানে বললাম না আমি আমার বাবা মারা যাওয়ার অনেক পর গিয়ে আমি বুঝছি আসলে আমার বাবা মারা গেছে। অ্যান্ড যখন ঈদ আর কোরবান অকেশনগুলোতে আসতো তখন বুঝতাম যে না আমার মনে হয় বাবা নাই, কত বড় একটা অ্যাসেট এটা, কত বড় একটা অ্যাসেট। বাট এটা অ্যাসেট অ্যান্ড আমার জন্য লাইক হচ্ছে এটা আমার জন্য ইন্সপাইরেশন। দেখছো তোমার ছেলে কী করতেছে, দিস আর দ্য থিং। অ্যান্ড তো আগে ভাই আপনি তো এন্টারপ্রেনারদেরকে নিয়ে কাজ করতেছেন, আমার এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি একটা বই অথবা একটা মুভি যেটা সব এন্টারপ্রেনার দেখা উচিত। তো আমি আসলে বেসিক্যালি অ্যাকাডেমিয়া তত ভালো করি না বা বইও পড়ি না, বাট আমার কাছে মানে ধরেন সাজেশনটা যেটা হচ্ছে মানে আমার কাছে আমার বুক হচ্ছে নিজের ফ্যামিলি মেম্বারের, নিজের মা বাবা, আর আরেকটা জিনিস কোন আসলে মুভিটা দেখা উচিত যেটা আমার অলওয়েজ হচ্ছে মানে আমি জানি এন্টারপ্রেনারদের ভালো লাগবে কিনা, আমি অলওয়েজ বলি হচ্ছে লাইফটা হচ্ছে টাইটানিকের জাহাজের মতো। টাইটানিক যেমন দেখা হচ্ছে টাইটানিক সবার দেখা হচ্ছে। সো এটা হচ্ছে আমার সাজেশন, টিল ডেট ইউ হ্যাভ টু সার্ভাইভ। লাইক রোমিও জুলিয়েট বলি যা কিছুই আমরা বলি না কেন, টাইটানিক দেখার জন্য লোকুলেকেও দেখতাম না যে টাইটানিক দেখবো কীভাবে মরে যাইতেছে, সার্ভাইভ লাইফ অ্যান্ড অনেক রকমের মুভি আছে। বাট আমার কাছে কেন যদি ছোটোবেলায় আমি দেখছি টাইটানিক মুভি, এটা আমার কেন যদি অনেক পয়েন্টে আমার কাছে মনে হয় লাইফের এন্টারপ্রেনার জার্নির মধ্যেই এটা আপনার শিপ ভেঙে যাইতেছে, ক্যাপ্টেন পুরো সেভ করতেছে পুরা শিপটাকে, সে নিজের মানে থাকে না কোম্পানির জন্য তার কোম্পানি পিপলের জন্য সে নিজে বোঝার করে দিচ্ছে, তার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য সে নিজে মরে যাচ্ছে। অনেক কিছুই আছে যেখান থেকে আমি অনেক ইন্সপিরেশন পাই। মাঝে মাঝে আমি ফ্রি হলে নেটফ্লিক্সে তো অনেক সিরিজ দেখি মাঝে মাঝে। আমি রিসেন্টলি একটা ওই যে নেটফ্লিক্সের সিরিজ দেখলাম যেখানে 3টা সিরিজ ছিল। হ্যাঁ ওই যে সুব্রত রয়েরটা সুব্রত হচ্ছে আপনার নীরব মোদী আর হচ্ছে বিজয় মালিয়া সামথিং সো ক্যাম্প 1992। সো ওখানে একটা সিন অলওয়েজ বলে যে मैंने सिगरेट नहीं पीता लेकिन लाइटर जरूर रखता हो।
ওই যে ইয়ালা লাইক গিভিং ধামাকা সো লাইফটা হচ্ছে পুরোটা একটা ফুল অফ ধামাকা। কখন কি হয় কখন কি হয় আসলে বলা যায় না। সো মানে আসলে আমার সাজেশন আর আসলে কিছু নাই, ইটস লাইক এ মাই স্টোরি। মানে আমি আসলে এই পডকাস্টটা আসলে মানে আসার রিজনটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে আসলে নিজের স্টোরিগুলো আসলে খুব কম শেয়ার করা হয়। এত বেশি হাসলারের মধ্যে থাকি, কালকে কি আমি ঠিক মতো এটা করতে পারবো কিনা, নেক্সট স্টেপ কী হবে, সামনে কী করতে হবে, আমার লাইফের কী, আমার ফিউচার কী, এভরি অন্টারপ্রেনারদের এই জিনিসগুলো থাকে। ওইটাই অ্যাকচুয়ালি আপনার বিজি স্কেডিউল দিয়ে এখন কয়টা বাজে করতে হচ্ছে। ওকে আকিম ভাই, তাহলে আপনার জন্য 3টা র্যাপিড ফায়ার কোয়েশ্চেন থাকবে লাস্টে। সেটা হচ্ছে স্পিড ভার্সেস পারফেকশন, আপনি কোনটা চুজ করবেন? পারফেকশন। মানি ভার্সেস পাওয়ার? পাওয়ার্ড। কেন? বিকজ ইউ হ্যাভ এ পাওয়ার, ইউ হ্যাভ এ মানি। আমি সব মানি জিনিসটা কখনো টানে নাই, আমি যাই না কেন। আমার কাছে মানি জিনিসটা, আমি ছোটোবেলা থেকে আসলে মানির আসলে এত বেশি পেইন আমি দেখছি, মানি জিনিসটা কেন জানি আমার ভালো লাগে না। বাট আর মানি পাওয়ার থাকলে ওটা অবভিয়াসলি আসবো। অফকোর্স আসবে, বাট মানে আপনার কাছে মানি থাকলে আপনি পাওয়ারও কিনতে পারবেন। ওকে, ইনভেস্টমেন্ট ভার্সেস সেভিংস, কোনটা করা উচিত? মানে আপনার কাছে টাকা থাকবে, অথবা আমার কাছে টাকা আছে, হ্যাঁ আমার আসলে কি সেভ করা উচিত নাকি রিস্কলি ইনভেস্ট করা উচিত? অ্যাজ এ স্টার্ট আপ অ্যান্ড অন্টারপ্রেনার মাইন্ডসেট ইনভেস্টমেন্ট করা উচিত। অবভিয়াসলি আমি বলছো ভাই ইনভেস্টমেন্ট করে কোটি টাকার মানি কোয়াই নট, আপনার এখান থেকে 5 লাখ টাকা একটা আইডিয়া স্টুডেন্টকে বা অন্টারপ্রেনারদেরকে আপনি সেটা দাঁড়ান নিতে হবে। 50,000 টাকা যে খরচ করতেছেন এই জায়গায়, আপনি চাইলে এটা করতে পারেন। একটা কনসার্টের জন্য করতেছেন, আপনি একটা ক্লাবিংয়ের জন্য করতেছেন, ওয়াই নট একটা স্টার্ট আপকে এই টাকাটা আপনার দাও। সো আমি অলওয়েজ এই জিনিসগুলো মানে আম লাইক এ ভ্যানগার্ড অফ স্টার্ট আপ। জানি না এই স্টার্ট আপ ইকোসিস্টেম কত দূর যাবে, বাট হোপ যে মানে এই যে কষ্ট করে আসছি এত দূর পর্যন্ত, এই কষ্টটা যাতে কখনো থাকে না যে আরে করে গেলাম হইল না। মাঝে মাঝে মন চাই যে না দেশ ছেড়ে চলে যায়, আমার মাঝে মাঝে মনে হয় যে এত দূর পর্যন্ত দেখতেছি তরুণরা আসতেছে, অফিসে বসে আছে, ভাই আমার একটা আইডিয়া আছে। এই যে আমার নিজেকে মনে হয় যে আম লাইক এ আইডিয়া শোনার জন্য আম দ্য সামওয়ান, যেখানে আইডিয়া শুনতেছি। আমি লোকজনের ডিপ্রেশন দেখি, ফ্রাস্ট্রেশন দেখি, তাদের কিছু করার ইচ্ছা দেখি। দিস ইজ দ্য মোটিভেশন, দ্যাটস দ্য থিং। সো আকিব ভাই, ইট ওয়াজ নাইস হ্যাভিং ইউ ইন আওয়ার পডকাস্ট। আমি আশা করবো যে আমাদের ভিউয়াররা যারা আজকে পডকাস্টে দেখছে তারা আসলে কিছু শিখছে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি স্টার্ট আপে যে ফ্যান্সি না, ব্যাপারটা আসলে মানুষের জানানো উচিত যে ব্যাপারটা আসলে ফ্যান্সি না, যে ধুমধাম করে চলে আসলাম হয়ে গেল, হ্যাঁ এটা আমি ড্যাডি সায়েন্সের লিড করতেছি, এই ব্যাপারটা আসলে ওইটা না। সো আকিব ভাই, থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার পডকাস্ট। আমি আশা করবো আর হচ্ছে যে চট্টগ্রাম স্টার্ট আপ চট্টগ্রামের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আর আমি আর আপনি যতদিনের স্বপ্ন দেখি যে অ্যাজ এ সিটা করি কোনোদিন স্টার্ট আপ চট্টগ্রাম থেকে একটা ইউনিকর্ন দাঁড়াবে ইনশোর। অ্যান্ড চিটাগং ইসব অনেক একটা জিনিস স্টার্ট আপ চট্টগ্রাম ইজ লাইক এ প্ল্যাটফর্ম অফ অল দ্য স্টার্ট আপ। ইটস নট অ্যাবাউট, আমরা আসলে কি উই আর লাইক একটা গার্ডিয়ান টাইপের একটা আমব্রেলা তৈরি করছি। সো আমরা মনে করি নট অনলি চিটাগং থেকে ইউনিকর্ন দাঁড়ুক, নট অনলি আমাদের প্ল্যাটফর্ম থেকে দাঁড়ুক, নট অনলি এই জায়গা থেকে দাঁড়ুক, আমার মনে হয় বাংলাদেশ থেকে ভালো ভালো স্টার্ট আপ ফেরুক, আরও ইউনিকর্নগুলো আসুক, বাংলাদেশে আরও ইনভেস্টমেন্ট আসুক, বাংলাদেশে আরও জবের সেক্টরটা আরও বড় হোক, এখানে স্টার্ট আপটা জব দিবে, অ্যান্ড সব ভালো ভালো অন্টারপ্রেনার আসুক। এই জিনিসগুলো আমার অলওয়েজ মাথায় কাজ করে। অন্যরকম বাংলাদেশ, অন্যরকম বাংলাদেশ। আমরা আসলে সব জায়গায় একটা জায়গায় না পড়ে এটা স্প্রেড আউট করি, যে আসুক ডিসেন্ট্রালাইজ করি। সো কেন আমি এখানে চিটাগংয়ে কাজ করছি, আমি যখন দেখছি ঢাকায় ভালো কাজ হচ্ছে, দ্যাটস ওয়াই চিটাগং আমি শুরু করছি। এখন আমার দেখা দেখি সবাই শুরু করছে, লাইক এই জিনিসটাই তো আমি চাইছি। দ্যাটস দ্য থিং, যে সবাই মিলে একটা ভালো কিছু রেভলিউশন, দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ আকিব ভাই, তাহলে আবার দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।